বন্ধুরা ওয়েলকাম ব্যাক আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা আজকে যা হয়েছে মিডল ইস্টে এটা কিন্তু সিনেমার চেয়েও বড় ড্রামা। এটা রিয়েল লাইফে হয়েছে। আজকে ট্রাম্প নিজে পোস্ট করে বলেছেন যে আজকের রাতে ইরানের ওপর হামলা হতো। হামলার সব প্ল্যান রেডি ছিল, বোমা লোড হয়ে গেছিল, বিমান উড়তে রেডি ছিল। আর তখনই ফোন আসে সৌদি আরব, কাতার, ইউই, তিনটে দেশ একসাথে ট্রাম্পকে ফোন করে বলে যে এখনই না। আর তখনই ট্রাম্প থেমে গেল। এটা বিশ্বাস হচ্ছে তোমার? একটা সুপার পাওয়ার যে কিনা পুরো দুনিয়াকে ধমক দেয়, সে থামলো তিনটে আরব দেশের ফোনে। আজকে এই পুরো ব্যাপারটা একদম খুলে বলবো। কোনো ডিপ্লোম্যাটিক ভাষা নেই, কোনো বড় বড় শব্দ নেই, একদম তোমাদের সাথে সহজ ভাষায় আপনাদের বিশেষ বিশেষ আপডেটগুলি আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা প্রথম কথা, ট্রাম্প এই পোস্টটা আসলে কি, আর সত্যিই কি হামলা হতো নাকি এটা একটা রাজনৈতিক নাটক? দ্বিতীয় বন্ধুরা আলোচনা করবো সৌদি আরব, কাতার, ইউই কেন বাধা দিল, এদের কি স্বার্থ আছে এখানে। তৃতীয় কথা, ইরান কেন ভয় পাচ্ছে না, এত হুমকির পরেও ইরান সোজা বলে দিল না। আর চতুর্থ বন্ধুরা আপডেট রয়েছে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস, এটা আসলে কতটা ভয়ঙ্কর, আমেরিকা কি আদৌ এটাকে ধ্বংস করতে পারবে? বন্ধুরা নেক্সট আপডেট রয়েছে নীতিনাদু, এই লোকটা আসলে কেন যুদ্ধ চাইছে, সত্যিই কি দেশের জন্য নাকি নিজের জন্য? বন্ধুরা নেক্সট আপডেট হুতি আর বাবাল মান্দাব, এটা বন্ধ হলে কি হবে দুনিয়ার, সেই নিয়ে আলোচনা রয়েছে। এবং সর্বশেষ আপডেট রয়েছে রাশিয়া এখানে কোন খেলা খেলছে। বন্ধুরা এই 7টা পয়েন্ট আজকে একদম ডিটেলে বলবো। চলুন এক এক করে শুরু করছি বিশেষ বিশেষ কিছু আপডেটের সাথে। একটা প্রথম আপডেট থেকে শুরু করছি। বন্ধুরা দেখুন, ট্রাম্প যখন কিছু পোস্ট করে সেটাকে সরাসরি বিশ্বাস করে নেওয়াটা একটু বোকামি। কারণ এই লোকটা পুরো দুনিয়াকে তার সোশ্যাল মিডিয়া দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এবার একটু আলাদা। কারণ ট্রাম্প শুধু পোস্ট করেনি, সে বলেছে যে তার ডিফেন্সের সেক্রেটারি পেথ হেগসেথকে, তার চিফ অফ স্টাফ কে সে নিজে বলেছে আজকের হামলা বন্ধ করো। মানে এটা শুধু টুইটার বাজি না, একটা অ্যাকচুয়াল মিলিটারি ডিসিশন। এখন প্রশ্ন হলো সত্যি কি হামলা হতো? দেখুন বন্ধুরা, আমার যা মনে হয় এটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। গত কয়েক দিনে কি হয়েছে সেটা একবার দেখো। জার্মানিতে আমেরিকার যে বেস আছে সেখান থেকে ডজন ডজন কার্গো প্লেন হাতিয়ার নিয়ে ইসরায়েলে গেছে। শুধু জার্মানি না, পুরো দুনিয়ায় আমেরিকার যে বড় বড় মিলিটারি বেস আছে সব জায়গা থেকে ওয়েপন্স মিডল ইস্টে আসছে, ইসরায়েল জমা হচ্ছে। এত ওয়েপন কোনো ড্রিলের জন্য তো জমা হয় না, এটা রিয়েল প্রিপারেশন। তাহলে কি দাঁড়াচ্ছে, এই প্রশ্নটা এখন সবার মনে আসে। দেখুন, হামলার প্রিপারেশন একদম রিয়েল ছিল, কিন্তু ট্রাম্প লাস্ট মিনিটে সেটা থামিয়েছে। এখন কেন থামিয়েছে সেটাই এখন আসল গল্প। আপনারা আমার কথা একটা কথা মাথায় রাখো, ট্রাম্প হামলা না করে পোস্ট করে বলছে আমি হামলা করতে পারতাম কিন্তু করিনি। এই ন্যারেটিভটা বলতে পারেন যে বেনিফিটে যাচ্ছে। কার বেনিফিটে যাচ্ছে সেটা আপনাদেরকে একটু বুঝতে হবে। অ্যাকচুয়ালি ট্রাম্পের বেনিফিটে যাচ্ছে, কারণ এতে বলতে পারেন যে ট্রাম্প একটা দুটো মেসেজ দিতে পারছে। একটা হচ্ছে ইরানকে বলছে তুমি কতটা লাকি ছিলে আজকে, আর নিজের দেশকে বলছে দেখো আমি কতটা রেসপন্সিবল, তো আমি যুদ্ধ এড়িয়ে গেলাম। তো দুপক্ষকেই খুশি করার একটা চাল ট্রাম্পের স্পেশালি। দেখুন, দ্বিতীয় কথায় আসি, সৌদি, কাতার, ইউই কেন বাধা দিল, আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। একটু ভাবো, সৌদি আরব, কাতার, ইউই এরা আমেরিকার বন্ধু। ট্রাম্পের সাথে এদের সম্পর্ক একদম হরিহর আত্মার মতো, কিন্তু এরাই ট্রাম্পকে ফোন করে বলল যে থামো। কেন? কারণ এরা বোকা না। দেখুন বন্ধুরা, আমার যা মনে হয় একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আমেরিকা যদি ইরানের ওপর হামলা করে, হামলাটা কোথায় হবে? মিডল ইস্টে, মানে এই তিনটে দেশের একদম পাশেই। আমেরিকা বোমা মারবে, ওয়াশিংটনে বসে সেফ থাকবে, কিন্তু ইরানের মিসাইল কোথায় পড়বে একবার ভাবুন তো। রিয়াদে পড়বে, দোহাতে পড়বে, আবুধাবিতে পড়বে। এটা অনেকটা এরকম দু পাড়ার মস্তান তোমার বাড়ির সামনে মারামারি করবে আর তুমি তাদের উৎসাহ দেবে। এটা তো হতে পারে না। তো একটু শান্ত হওয়ার দরকার মিডল ইস্টে এবং এই দেশগুলোকে। তাছাড়া বন্ধুরা পয়েন্টে আসি, এই তিনটে দেশের ইকোনমি কোথায় বা কি দিয়ে চলে আপনারা সবাই জানেন, ট্যুরিজম, অয়েল এক্সপোর্ট আর ট্রেড রুটের ওপরে কিন্তু এই তিনটে দেশের ইকোনমি চলে। ইরানের সাথে যুদ্ধ লাগলে পুরো পার্সিয়ান গালফ অঞ্চলটা অস্থির হয়ে যাবে, তেলের দাম আকাশে ছবে,
ব্যবসা বন্ধ হবে, বিনিয়োগ পালাবে, এই ক্ষতি এরা নিতে পারবে না, আমি সরাসরি বলে দিচ্ছি আপনাদের। কাতারের কথা আলাদা করে বলি, দেখুন কাতারে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস আছে এই অঞ্চলে, আল উবেদা। আর এখান থেকেই আমেরিকার ফাইটার জেট ওড়ে। এখন যদি যুদ্ধ লাগে, ইরানের প্রথম টার্গেট কোথায় হবে? এই প্রশ্ন যদি আপনার মনে জাগে, তাহলে সর্বপ্রথম এটার উত্তর হবে আল উবেদা বেস, মানে কাতারের ভূমির ওপরে হামলা হবে। কাতার কি চাইবে এটা? কখনোই না। তাই এই তিনটে দেশ বুদ্ধিমানের মতো কাজ করছে। যুদ্ধ থামানো মানে শুধু শান্তির জন্য না, এটা নিজেদের বাঁচানোর জন্য। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রেখেছি, আমার মতে এই তিনটে দেশ চায় যে ইরানের সাথে একটা নেগোসিয়েটেড সমাধান হোক, কারণ ইরান তাদের প্রতিবেশী। যুদ্ধের পরেও প্রতিবেশীর সাথেই থাকতে হবে। আমেরিকা চলে যাবে কিন্তু ইরান কিন্তু থাকবে। আর বন্ধুরা, তৃতীয় একটা কথা, ইরান কেন ভয় পাচ্ছে না? এই প্রশ্নটা অনেকেই আমাকে পার্সোনালি বলেছেন। দেখুন, যেটা মনে হয় এইটা অনেকের কাছে অবাকও লাগে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হুমকি দিচ্ছে আর ইরান সরাসরি বলে দিচ্ছে না। কেন? কারণ ইরান জানে যে তার কার্ড কি। ইরানি ফরেন মিনিস্টার স্পোকপারসন ইসমাইল বাগেই তিনি কি বলল সেটা একবার আপনারা শুনুন। তিনি বলল যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরানের অধিকার, কোনো দেশের কথায় আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম থামাবো না। এটা শুনতে বলতে পারেন যে একটু জ্ঞানী মনে হয়, কিন্তু এর পেছনে একটা ক্যালকুলেশন আছে। ইরান জানে যে নিউক্লিয়ার প্রোগ্রাম হলো তার সবচেয়ে বড়, বলতে পারে যে বার্গেনিং চিপ। এটা ছেড়ে দিলে সে দুর্বল হয়ে যাবে। লিবিয়ার কথা মনে আছে আপনাদের? গাদ্দাফি নিউক্লিয়ার প্রোগ্রাম ছেড়ে দিয়েছিল, তারপর কি হলো? এই প্রশ্নটা এখন অনেকেই করে। আর পশ্চিমা দেশগুলো তাকেই ধ্বংস করে দিল। এই উত্তর কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন ধরে আছে, কেউ সেখানে হামলা করার সাহস দেখাচ্ছে না। ইরান এই শিক্ষাটা নিয়েছে। আর বন্ধুরা, তাছাড়া ইরান একটা ক্যালকুলেশন করে রেখেছে আমার মতে। আমেরিকা যদি সত্যিই হামলা করে, তাহলে ইরানের কাছে যথেষ্ট ক্ষমতা আছে পাল্টা মারার। আমেরিকার সেনারা মিডল ইস্টে আছে, ইরাকে, সিরিয়ায়, বাহরাইনে, কাতারে। এই বেসগুলো ইরানের মিসাইলের নাগালে। ইরান চাইলে এই মুহূর্তে ডজন খানেক আমেরিকান বেসে হামলা করতে পারে। আর ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশন এর স্পোক পারসন ইব্রাহিম রাজাই বলল, যদি আমাদের ওপর হামলা হয় তাহলে আমরা এর আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী জবাব দেব। আমেরিকাকে আরো বেশি লজ্জায় পড়তে হবে। বলতে পারেন যে এটা শুধু কথার কথা না, এর পেছনে কিছু রিয়েল মিলিটারি ক্যাপাবিলিটিও আছে। আর বন্ধুরা, চতুর্থ কথা হলো যে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস, এটা কতটা ভয়ঙ্কর সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি বিশেষ আপডেটে। আর এখানে সবচেয়ে বড় চমক আছে, নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট দিয়েছে, এবং নিউ ইয়র্ক টাইমস কিন্তু প্রো আমেরিকান মিডিয়া, আমি আপনাদেরকে বলে রাখছি এটা আগেই। তারাও বলছে যে ইরানের অনেক মিসাইল বেস যে গ্রেনাইড আছে, সেই গ্রেনাইড পাহাড়ের অনেক গভীরে তৈরি, এত গভীরে যে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল বাংকার বাস্টার বম্ব সেখানে পৌঁছতে পারবে না। একটু চিন্তা করো, এটা আমেরিকার কাছে GBU-57 বলে একটা বোমা আছে, ম্যাসিভ, বলতে পারেন যে অর্ডিন্যান্স প্যাটার্নার। তো এই বোমা প্রায় 60 মিটার পর্যন্ত মাটির নিচে ঢুকে এক্সপ্লোড করতে পারে। কিন্তু ইরান যদি তার মিসাইলের চেয়েও গভীরে রাখে, তাহলে এই ব্যাপারে বা এই বোমাও কিন্তু কাজে লাগবে না এই ব্যাপারে। আর এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ যুদ্ধের লজিক এখানে বদলে যায়। তুমি যদি বাইরে থেকে কাউকে ড্যামেজ করতে না পারো, তাহলে তোমার হামলার ভ্যালু তো কমে যাচ্ছে। আর নিউ ইয়র্ক টাইমস আরেকটা কথা বলেছে, এটাও আপনাদেরকে বলে রাখি, ইরান এখন যে কেস ফায়ার চলছে সেটা ব্যবহার করছে আর তার বলতে পারেন যে ডিস্ট্রয়েড সাইট রিবিল্ড করতে। মানে আমেরিকা ইসরায়েল আগে যা ধ্বংস করেছে সেগুলো ইরান আবার গড়ে তুলছে। আর ওয়েপন্সের কথা তো বলতে গেলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে এখনও তার প্রি ওয়ার ক্যাপাবিলিটির 70 থেকে 80% মিসাইল আর মিসাইল লঞ্চার ইনট্যাক্ট আছে। মানে যুদ্ধের পরেও ইরান 70 থেকে 80% শক্তিশালী আছে। এটা কোনো দুর্বল দেশের সাইন না। আর এই পুরো ব্যাপারটা পেন্টাগনও জানে। পেন্টাগন ট্রাম্পকে ব্রিফিং দিয়েছে। এখন ইরানের এয়ার ডিফেন্সের সিস্টেম অনেক স্ট্রঙ্গার হয়ে গেছে। তো আমাদের ফাইটার জেটের ওপরে আগের চেয়ে অনেক বেশি নজর রাখছে ইরান। এটা কিন্তু পেন্টাগনে ট্রাম্পকে ব্রিফিংয়ে দিয়েছে। আর এখানে একটা জিনিস বলতে হবে আপনাদের,
ইরানের কাছে এয়ার ডিফেন্স আছে, কিন্তু এতদিন সে আমেরিকার ফাইটার জেটগুলোকে শুট ডাউন করতে পারেনি কেন, এই প্রশ্নটা যদি আপনারা করেন, দেখুন কারণ সে আমেরিকার জেটের ফ্লাইং প্যাটার্ন জানতো না, কোন দিক থেকে আসবে, কখন টার্ন নেবে, কিভাবে অ্যাপ্রোচ করবে, এই তথ্যগুলো ইরানের কাছে ছিল না। কিন্তু এখন কি হচ্ছে সেটা আপনাদেরকে বলে রাখি। তবে সপ্তম কথা আগে বলি আপনাদেরকে, রাশিয়া কি খেলছে। আর এই চতুর্থ নম্বর পয়েন্টটা সবচেয়ে বলতে পারেন যে ডাইরেক্টলি কানেক্টেড। কেন বলছি, পেন্টাগন ট্রাম্পকে একটা অ্যালার্মিং ইনফরমেশন দিয়েছে। তো ইরানের কমান্ডার্স রাশিয়া থেকে শিখছে যে আমেরিকান ফাইটার জেট কিভাবে ওড়ে, কোন ডিরেকশন থেকে আসে, কোন অল্টিটিউডে ফ্লাই করে, কোন প্যাটার্ন ফলো করে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকার অনেক এরিয়াল ট্যাকটিক্স দেখেছে, বুঝেছে, সেই নলেজ কিন্তু ইরানকে দিচ্ছে। আর এটা কেন বড় ব্যাপার যদি আপনারা আমাকে বলেন, কারণ এতে আমেরিকান এয়ার সুপারিটির অ্যাডভান্টেজ কমে যাচ্ছে। এতদিন আমেরিকার বড় সুবিধা ছিল তারা আকাশে কি করছে শত্রু সেটা প্রেডিক্ট করতে পারে না, কিন্তু যদি ইরান সেই প্যাটার্ন জেনে যায় তাহলে তাদের সারফেস টু যে মিসাইলগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, তারা কিন্তু নিচে থেকেই সেই বিমানকে মেরে ফেলতে পারবে। আর পেন্টাগনের এই কনসার্নটা জেনুইন, আর এটা ট্রাম্পকে একটু হলেও থামিয়ে রাখছে। রাশিয়া এখানে একটা বড় খেলা খেলছে, সে ডাইরেক্টলি যুদ্ধে নেই, কিন্তু ইরানকে সাপোর্ট করে সে আমেরিকাকে মিডল ইস্টে আটকে রাখতে চাইছে। আমেরিকা মিডল ইস্টে বেঁচে থাকলে ইউক্রেনে কম মনোযোগ দিবে, রাশিয়ার জন্য এটা একটা পারফেক্ট সিচুয়েশন। আপনাদের নেক্সট আপডেটে আসি। নীতিনাদু এই লোকটা আসলে কেন যুদ্ধ চাইছে, এই প্রশ্নটাই আপনারা অনেকে করেছেন, সেটার উত্তরটা আপনাদের দিয়ে দিই। আর সবচেয়ে ডার্ক পার্ট এটা বলতে পারেন, সবাই বলছে যে নীতিনাদু ইসরায়েলের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে, কিন্তু একটু ডিপার হতে গেলে অন্য ছবি দেখা যায়। নীতিনাদুর বিরুদ্ধে কারাপশন কেস চলছে, ব্রাইবেরি, ফ্রড, বলতে পারেন যে ব্রেঞ্চ অফ ট্রাস্ট এই চার্জেস আছে তার বিরুদ্ধে। আর এই কেসে হিয়ারিং বারবার পোস্টপন্ড হচ্ছে কেন? কারণ সে বলছে আমি প্রধানমন্ত্রী, দেশের ওপর হুমকি আছে, আমি কোর্টে আসতে পারবো না। আর কোর্ট সেটা মেনে নিচ্ছে। 2-3 বছর ধরে এভাবেই কিন্তু কেস ঝুলিয়ে রেখেছে সে। যতক্ষণ সে পিএম ততক্ষণ কেস চলতে থাকবে, কিন্তু পিএম না থাকলে জেল। সেটা আপনারা একবার আপনারা 100% কনফার্ম করে নিন, আমি বলে রাখছি এটা। তাহলে একটু ভাবো, নীতিনাদুর পার্সোনাল ইন্টারেস্টে কোথায়? যুদ্ধ চলতে থাকুক, পিএম এ থাকুক সে, আর কোর্টে যেতে না হোক। এটা একটা ব্রুটাল ট্রুথ। এই লোকটা হয়তো নিজেকে জেল থেকে বাঁচানোর জন্য একটা পুরো রিজনকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই অ্যাঙ্গেলটা মেনস্ট্রিম মিডিয়াতে কম আসে, কিন্তু ইসরায়েলের ভেতরের অনেক জার্নালিস্ট, অনেক অপোজিশন নেতা এই কথাটাই বলছেন। নীতিনাদু যদি সত্যিই দেশের জন্য চিন্তিত হতো তাহলে কেস ফায়ারের রাজি হতো অনেক আগেই। আপনাদের বন্ধুরা নেক্সট আপডেট আসি হুতিদের তরফ থেকে। হুতি আর বাবেল মান্দাব প্রণয়ের তরফ থেকে বড় আপডেট আসে, আর এটা একটু টেকনিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাবেল মান্দাব হলো একটা স্ট্রেট যেটা ইয়েমেন আর জিবুতির মাঝে। তো রেড সি থেকে ভারত মহাসাগরে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। প্রতিদিন শয়ে শয়ে কার্গো শিপ এই রাস্তা দিয়ে যায়, মালপত্র যায়, তেল যায়। এখন আমেরিকান মিডিয়া রিপোর্ট করছে যে হুতিরা এই স্ট্রেট বন্ধ করে দিতে পারে। ইরান আমেরিকা টেনশন বাড়লে হুতিরা এই পথ বন্ধ করে দেওয়ার থ্রেট দিতে পারে। এটা হলে কি হবে, এই প্রশ্নটা এখন বর্তমানে উঠছে। দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি, তিনটে প্রভাব হতে পারে। যেটা প্রথম প্রভাব আমার মনে হয়, শিপিং রুট বদলে যাবে, জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে আসতে হবে, আরও 6000 বলতে পারেন যে নটিক্যাল মাইল এটা ঘুরে আসতে হবে, আর এতে সময় বাড়বে, খরচ বাড়বে। দ্বিতীয় প্রভাব পড়বে, তেলের দাম বাড়বে, তেল ট্রান্সপোর্ট করতে বেশি সময় লাগলে সাপ্লাই কমবে, দাম বাড়বে, আর তোমার আমার ট্যাক্সিতে যে তেল লাগে সেটার দাম বাড়বে। তৃতীয় প্রভাব বন্ধুরা পড়বে ভারতের ওপর। ভারতের অনেক ট্রেড এই রাস্তায় যায়, রেড সি হয়ে ইউরোপে যায়। এই রাস্তা বন্ধ হলে ইন্ডিয়ান এক্সপোর্টে প্রভাব পড়বে। আর এই কারণেই পেন্টাগন ইয়েমেনের ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে। MQ-9 রিপার ড্রোন উড়ছে ইয়েমেনের ওপরে, আর সেই ড্রোনেই গত 24 ঘন্টায় মার খেয়েছে। আর হুতিরা একটা রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। এটা বিশেষ বড় আপডেট। আর একটু পুরো জিনিসটা বন্ধুরা একবার দেখে নিই। দেখো পুরো সিচুয়েশনটা অনেকটা এরকম, মাঠে দু দল মারামারি করতে যাচ্ছে, কিন্তু দুটো দলেরই ভয় আছে, কারণ দুপক্ষের হাতে ছুরি আছে। আমেরিকার হাতে যেমন
বিগার ছুরি, বড় ছুরি আছে, কিন্তু ইরানের ছুরিটাও 5টা দিকে মারার ক্ষমতা রাখে। আমেরিকা সরাসরি অ্যাটাক করলে বন্ধুরা আপনাদের বুঝতে হবে যে ইরানের মিসাইল আমেরিকান বেসে যাবে। আমি আপনাদের অনেক আগেই বলে রেখেছি। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হবে, হুতিরা রেড অফ সি বন্ধ করবে, পুরো মিডল ইস্টে জ্বলে উঠবে, আর সেই আগুনে সৌদি, কাতার, ইউই এই সবগুলি পূর্বে এরা সেটা চায় না। আর ইরানও চায় না সরাসরি যুদ্ধ, এটাও আপনাদেরকে বলেছি আগে, কারণ ইরানের ইকোনমি আগে থেকেই চাপে আছে। স্যাংশনের কারণে সাধারণ মানুষ কষ্টে আছে, যুদ্ধ হলেও আরও বেশি ক্ষতি। তাহলে এই দুটো দেশ কি করছে দেখুন, এটাকে বলা হয় ব্রিঙ্কম্যানশিপ, মানে দুজনেই কিনারায় দাঁড়িয়ে একে অপরকে ভয় দেখাচ্ছে, কিন্তু কেউই পড়তে চাইছে না। ট্রাম্পের আজকের পোস্টটাও এই খেলারই অংশ। সে বলছে আমি পারতাম কিন্তু করিনি। এতে সে স্ট্রং দেখাচ্ছে, ডিপ্লোম্যাটিক চাপও বজায় রাখছে। আর ইরান বলছে আমরা ভয় পাই না, আমরা মিসাইল ছুড়বো। ইরানও স্ট্রেংথে দেখাচ্ছে। কিন্তু শেষ কথা হলো এই ব্রিঙ্কম্যানশিপ কতদিন চলবে? একটা মিসক্যালকুলেশন হলেই সব বদলে যেতে পারে। কেউ একটা ভুল করলে, কোনো একটা ইনসিডেন্ট হলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর সেই যুদ্ধ মিডল ইস্টে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়া আছে, চীন আছে, ইরানকে সাপোর্ট করছে, আমেরিকার দিকে ন্যাটো আছে। মানে একটা স্পার্ক থেকে অনেক বড় আগুন লাগতে পারে। দুটো আইআরজিসির সাবেক কমান্ডারের কথা মনে রাখো। সে বলছে ওমান সাগরে আমেরিকার কবস্থান বানিয়ে দেব। এটা শুধু বলতে পারেন যে হুমকি না, ইরানের কাছে অ্যান্টিশিপ মিসাইলও আছে। পার্সিয়ান গালফে আমেরিকার এয়ারক্রাফটের ক্যারিয়ার আছে। একটা হিট হলে সব বদলে যাবে। আমেরিকাকে আরও একটা ভয় দেখিয়েছে ইরান। আপনাদেরকে এটা বলে রাখি, হয় আমাদের সব শর্ত মানো, নইলে আমাদের মিসাইলের মুখোমুখি হও। এটাও কিন্তু ভয় দেখিয়ে রেখেছে ইরান। তো বন্ধুরা, এই হলো আজকের সিচুয়েশন। একটা যুদ্ধ আজকে রাতে হতে পারতো, হয়নি, হবে, হয়তো হবে না। নির্ভর করছে ইরান কতটা ফ্লেক্সিবল হয় আর ট্রাম্প কতটা ডেসপারেট হয়। কিন্তু এই পুরো খেলায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা বন্ধুরা সর্বশেষ বা সব সময় সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ, মিডল ইস্টের সাধারণ মানুষ, যাদের এই রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। আর নেতানিয়াহু সে নিরাপদ বাংকার থাকবে, ট্রাম্প হোয়াইট হাউসে থাকবে, আর সাধারণ মানুষ বোমা নিচ্ছে। এটাই হলো যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর আজকের মতো এতটুকুই। কেমন লাগলো একবার বলো, আমাদেরকে কমেন্ট করে জানাবে, শেয়ার কর যদি ইম্পর্টেন্ট মনে হয়। আর পরের আপডেটে অবশ্যই আপনাদেরকে আরও বিস্তারিত, আরও বিশেষ কিছু আপডেটের সাথে আপনাদের সাথে বসবো। আর এই ভিডিওটি কিরকম লাগছে, কোন আপডেট সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনাদের দেখা হচ্ছে, আপনাদের জন্যই আমি আজকে এত ভালোবাসা পেয়েছি। সবাই আমাকে কমেন্ট করছেন, লাভ রিয়েক্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আমি ইরানের পাশে আছি এবং সত্যের সাথে, সত্যের পাশে, সত্যের সংবাদের সাথে আমি আছি। ধন্যবাদ আপনাদের কাছে, ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি।